আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের সংস্কার প্রস্তাব নিয়ে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে নানা রকম সংস্কারের কথা বলছে, সে সংস্কারগুলোতে মৌলিক যে সংস্কার, কেননা স্বৈরাচার যাতে আর না আসে, ফ্যাসিস্ট যাতে আর বাংলাদেশে তৈরি হতে না পারে, সেজন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার অনেকগুলো কমিশন তৈরি করেছে। সেই কমিশনগুলোর কিছু প্রস্তাব, যেগুলা মৌলিক সংস্কার, যেগুলা কার্যকর হলে, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে প্রচলন হয়েছিল, সেজন্য বাংলাদেশে মোটামুটি 4 টার্মের মতো একটা নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনটা মোটামুটি সুষ্ঠু নির্বাচন বলা যায়, সেগুলো হয়েছিল। বাংলাদেশের লোকজন ভোট দিতে পেরেছিল। এগুলো মৌলিক সংস্কার। তাহলে জুলাই অভ্যুত্থানে হাজার হাজার ছেলেপেলের রক্ত দেওয়ার মধ্য দিয়ে, আহত হওয়ার মধ্য দিয়ে, নিহত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের এই যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হলো, তারা কিছু সংস্কার প্রস্তাব করেছে যেগুলো মৌলিক সংস্কার হিসেবে গণ্য হবে। যেমন প্রধানমন্ত্রী 2বারের বেশি হতে পারবে না সারা জীবনে। কিন্তু আমাদের অন্যতম প্রধান বিরোধী দল, অন্যতম প্রধান দল যারা ক্ষমতায় যাবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা পরপর 2বার এর বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এরকম একটা দাবি নিয়ে তারা আজীবন 2বারের বেশি হতে পারবে না সেই প্রস্তাবে বিরোধিতা করেছে। ব্যাপারটা আমেরিকাতে যেটা হয়েছে, সেখানে 2বারের বেশি কেউ রাষ্ট্রপতি হতে পারবে না, সেই প্রস্তাবটা তাদের ওখানে স্বাভাবিক। 2বারের বেশি হতে গেলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে নেতৃত্ব সংকটও দেশের মধ্যে তৈরি হবে, না নেতা হতে হবে। আমরা ওই জিনিসটা হাসিনার 17 বছরে ওই জিনিসটা আমরা দেখেছি, আমরা বর্তমানেও দেখতে পাচ্ছি। নেতৃত্ব সংকট বাংলাদেশে আছে, এই কথাটা মেনে নিতে হবে। তাহলে আমরা সেজন্য বলেছিলাম নেতৃত্ব সংকট কাটানোর জন্য প্রাদেশিক ব্যবস্থা বাংলাদেশে প্রণয়ন করা উচিত। প্রাদেশিক ব্যবস্থা প্রণয়ন করলে যেটা হতো সেটা হচ্ছে প্রদেশে প্রদেশে কিছু ভালো নেতৃত্ব উঠে আসতো এবং তারা জাতীয় নেতৃত্বে আসতে পারত। এই যে প্রধানমন্ত্রী পর্ব 2বারের বেশি হতে পারবে না বা আজীবন 2বারের বেশি হতে পারবে না, বিএনপি যে ঐক্যমত করেনি, অথচ জামাত এবং এনসিপি ঐক্যমত করেছে। এই প্রস্তাবটা একটা ভালো প্রস্তাব ছিল কমিশনের। নির্বাচন পদ্ধতি এটা বিদ্যমান, বিএনপি বিদ্যমানে রাজি হয়েছে, জামাত সংখ্যানুপাতে রাজি হয়েছে, এনসিপি বিদ্যমানে রাজি হয়েছে। সো বিদ্যমানের পক্ষেই আমাদের অবস্থান, কেননা বিদ্যমানটাই এত সব কিছু একসাথে করে ফেলতে হবে না, বিদ্যমানটাই ঠিক আছে, মেজরিটি যেখানে উইন করে। তারপরে প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না, এখানে বিএনপি দ্বিমত পোষণ করেছে, জামাত এটাতে একমত হয়েছে, এনসিপি একমত হয়েছে। প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না, এটা একটা ভালো দিক ছিল যে প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবে না। দলের তাহলে গণতন্ত্র প্র্যাকটিসটা হতো। গণতন্ত্র প্র্যাকটিস হওয়া মানে কি, যে নতুন নেতৃত্ব দলের মধ্যে একটা, যেমন বিএনপি মনে হয় এই জিনিসটা করেছে দলের মধ্যে। তারা কি করেছে, যারা দলীয় নেতৃত্বে থাকবে তারা এমপি ইলেকশন করতে পারবে না। তাহলে এটা খুব ভালো একটা প্র্যাকটিস। এখন তাহলে প্রধানমন্ত্রীর ব্যাপারে দলীয় প্রধান হতে পারবে না, এই ব্যাপারে তারা কেন দ্বিমত পোষণ করেছে সেটা আমরা জানি না, কিন্তু এনসিপি এবং জামায়াত আবার ঐক্যমত পোষণ করেছে। প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না, এই ব্যাপারে আবার বিএনপি দ্বিমত পোষণ করেছে, জামাত দ্বিমত পোষণ করেছে, এনসিপি ঐক্যমত হয়েছে। প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না, এটা ভালো প্রস্তাব ছিল, কেননা প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুসারে সংসদকে তিনি পরিচালিত করতে পারতেন না, তাহলে এটাও গণতান্ত্রিক হতো। তবে এখানে যেগুলো ব্যাপার সেটা হচ্ছে কি, সিদ্ধান্ত গ্রহণে ধীর গতি হয়ে যেত, নানা রকমের বাইন্ডিং চলে আসতো। যেমন আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী, সাবেক পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করেছে, সব কিছু যেহেতু নিজের হাতে রেখেছিল, তাতে যেটা হতো সেটা হচ্ছে তার একক কর্তৃত্বে 2 মিনিটের মধ্যে সব কিছু পাস হয়ে যেত এবং সেটা আবার এক্সিকিউটিভ অর্ডারও হয়ে যেত। তার মানে ডায়নামিজম চলে আসতো, কিন্তু আবার সিদ্ধান্তে গলত থেকে যেত। সুতরাং প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন, এটাতে বিএনপি দ্বিমত পোষণ করেছে, জামাত দ্বিমত পোষণ করেছে, কিন্তু এনসিপি আবার ঐক্যমত পোষণ করেছে। সংখ্যানুপাতিক উচ্চ কক্ষ, এখানে বিএনপি সেটা চায় না, জামাত এবং এনসিপি সেটাতে আবার অ্যাগ্রি করেছে। সংখ্যানুপাতিক উচ্চ কক্ষ মানে কি,
তাদের ভোট অনুসারে আর কি সারা বাংলাদেশে তারা যে ভোট পেয়েছে সেই ভোটের উপর বেস করে সংখ্যানুপাতিক উচ্চকক্ষ, যেটা ডাইরেক্ট ভোটে হবে না, সেই জায়গাটাতে সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষে লোকজন দিতে হবে। এখন কোন জায়গার লোকজন কি হবে সেই জিনিসটা তে একটা ঝামেলা চলে আসবে। সুতরাং সংখ্যানুপাতিক উচ্চকক্ষে বিএনপি আবার অ্যাগ্রি করেনি, জামাত অ্যাগ্রি করেছে, আবার এনসিপি অ্যাগ্রি করেছে। বিএনপি মনে হয় সংখ্যানুপাতিকে যেটা বলেছে সেটা হচ্ছে কি যারা এমপি ইলেক্টেড হবে তাদের উপর বেস করে হয়তো বা তারা উচ্চকক্ষের কথা বলেছিল। প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস, এটাতে বিএনপি আংশিক রাজি, কিন্তু জামাত আবার পুরোপুরি রাজি এবং এনসিপি পুরোপুরি রাজি। প্রধানমন্ত্রী বাংলাদেশে এখন অপরিসীম ক্ষমতা ভোগ করেন এবং সেই ক্ষমতাটা তাকে মোটামুটি স্বৈরাচার হিসেবে বিহেভ করার একটা সুযোগ সুবিধা দিয়ে দেয়। সুতরাং প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে ভাগ করে এগুলাকে যদি রাষ্ট্রপতির হাতে কিছু দিয়ে দেওয়া হয়, কিছু প্রধান বিচারপতির হাতে দিয়ে দেওয়া হয়, কিছু আবার আমাদের যে সংসদ গঠিত হবে তাদের হাতে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে যেটা হবে ক্ষমতাটা ভাগ হয়ে যাবে। সুতরাং প্রধানমন্ত্রী তার অপরিসীম ক্ষমতাটা এক্সারসাইজ করতে পারবেন না। জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এটা খুব ভালো একটা জিনিস যে সাংবিধানিক যেই বডিগুলো আছে, যেমন দুর্নীতি দমন কমিশন, বিচারপতি অথবা আমাদের সরকারি কর্ম কমিশন, এগুলা আমাদের এই যে কাউন্সিলটা তৈরি করা হবে তারা দেখবে। তাহলে যেটা হতো, তাহলে দলীয় কর্তৃত্ব সেটাতে থাকতো না। এটাতে বিএনপি অ্যাগ্রি করেনি, কিন্তু জামাত অ্যাগ্রি করেছে, আবার এনসিপি অ্যাগ্রি করেছে। এনসিপির মাধ্যমে সাংবিধানিক নিয়োগ, সুতরাং বিএনপি যেহেতু এনসিসিতে অ্যাগ্রি করেনি, সুতরাং সাংবিধানিক নিয়োগেও তারা অ্যাগ্রি করেনি। অন্যদিকে জামাত এবং এনসিপি অ্যাগ্রি করেছে। নারী আসনে সরাসরি নির্বাচন বিএনপি অ্যাগ্রি করেনি, কিন্তু জামাত এবং এনসিপি অ্যাগ্রি করেছে। তাহলে বিএনপি নারী আসনে সরাসরি নির্বাচনে কেন অ্যাগ্রি করেনি সেটা আমরা জানি না। জামাতও অ্যাগ্রি করেনি, কিন্তু এনসিপি অ্যাগ্রি করেছে। সো নারী আসনে সরাসরি নির্বাচন, সেটা তো ভালো দিক। নির্বাচন গণতন্ত্র, জনগণের এখন জোর করে কাউকে বসা দিবে সেটা তো জনগণ মেনে নেওয়াও নিতে পারে, নারীরা মেনে নাও নিতে পারে। সুতরাং নারী আসনে নারীদের সরাসরি ভোটে নারী নির্বাচিত হওয়াটা ভালো দিক ছিল। বিএনপি এবং জামাত সেটাতে অ্যাগ্রি করেনি, এনসিপি অ্যাগ্রি করেছে। সংবিধান সংশোধনে গণভোট, বিএনপি অ্যাগ্রি করেনি, জামাত অ্যাগ্রি করেছে এবং এনসিপি অ্যাগ্রি করেছে। আমি মনে করি সংবিধান সংশোধনে গণভোট অবশ্যই ইনক্লুড করা উচিত। সংসদে আলোচনার পরে সেটা গণভোটের মাধ্যমে ফয়সালা হওয়া উচিত। বিএনপি এটাতে কেন অ্যাগ্রি করেনি সেটা আমরা ঠিক জানি না, তাদের লজিকটা কি। সংস্কার বাস্তবায়ন পদ্ধতি, পরে সংসদে গণভোটে, আর এনসিপি বলেছে গণপরিষদে। এখন সংস্কার বাস্তবায়ন পদ্ধতি, সংস্কারগুলো কীভাবে বাস্তবায়িত হবে সেটা বিএনপি বলছে পরে সংসদে, জামাত বলছে গণভোটের মধ্য দিয়ে, এনসিপি বলছে গণপরিষদের মধ্য দিয়ে, মানে ইমিডিয়েটলি। বিএনপি বলছে পরবর্তী সংসদের মাধ্যমে সেটা হতে হবে, জামাত বলছে গণভোট দিয়ে হতে হবে, এনসিপি বলছে গণপরিষদ দিয়ে হতে হবে। আমি সংসদের থেকে গণভোট এবং গণপরিষদকে বেশি প্রেফারেন্স দিচ্ছি, কারণ গণভোট মানে জনগণের ভোট। যে কোনো কিছু ভোটের মাধ্যমে হতে হবে। সরাসরি কোনো কিছু করতে গেলে সেটা যেটা হবে খুব সহজে পরিবর্তন হয়ে যাবে আলটিমেটলি, মিউজিক্যাল চেয়ারের মতো। যেমন বাংলাদেশের বর্তমান যে সংবিধান সেটা 18 বার পরিবর্তন হয়েছে সহজ হওয়ার জন্য। যদি কঠিন হতো তাহলে পরিবর্তন করতে পারতো না, জনগণের কাছে যেতে হতো, জনগণ ডিসিশন নিত। আমার সুবিধা হয়েছে একজন ব্যক্তি সেটাকে পরিবর্তন করতে পারতো না। জ্যেষ্ঠতম বিচারপতি প্রধান বিচারপতি, বিএনপি সেটাতে অ্যাগ্রি করেনি, জামায়াত অ্যাগ্রি করেছে এবং এনসিপি অ্যাগ্রি করেছে। জ্যেষ্ঠতম বিচারপতি প্রধান বিচারপতি, এটাতে বিএনপি অ্যাগ্রি করেনি, জামাত অ্যাগ্রি করেছে, এনসিপি অ্যাগ্রি করেছে। যেহেতু বাংলাদেশের তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেহেতু ফিরে আসছে, সুতরাং বিচারপতি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং বিচারপতি যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সুতরাং এখানে বিএনপির জ্যেষ্ঠতম বিচারপতির দিকে আর তারা যাচ্ছে না। বিএনপি তাদের মতো করে নিয়োগ অন্যান্য ভেরিয়েবল ধরে নিয়োগ দিতে চাচ্ছে, কিন্তু জামাত বলছে যে তারা অ্যাগ্রি করেছে, আবার এনসিপিও জ্যেষ্ঠতম বিচারপতিতে অ্যাগ্রি করেছে। জ্যেষ্ঠতম বিচারপতি হওয়া উচিত ছিল। রাষ্ট্রীয় মূলনীতিতে বহুত্ববাদ, বিএনপি সেটাতে অ্যাগ্রি করেনি, জামাতও অ্যাগ্রি করেনি, এনসিপিও অ্যাগ্রি করেনি। রাষ্ট্রীয় মূলনীতিতে বহুত্ববাদ,
সুতরাং এই হচ্ছে যে 13টা, কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 13টা সংশোধনের মধ্যে এনসিপি একটা ছাড়া 12টাতে অ্যাগ্রি করেছে, জামায়াত 3টা ছাড়া 10টাতে অ্যাগ্রি করেছে, বিএমপি 10টাতে অ্যাগ্রি করেনি, একটাতে আংশিক অ্যাগ্রি করেছে, আর 2টোতে অ্যাগ্রি করেছে। সুতরাং দেখতে পাচ্ছি বিএনপি যেহেতু সরকার পরিচালনা করবে, বিএনপি এগুলা নিয়ে তাদের মতো করে একটা প্ল্যান তাদের আছে। তারা বর্তমানে যে সংস্কার কমিশন আছে তাদের প্ল্যানের সাথে তারা চিন্তা করছে না, জনগণের চিন্তার সাথেও তারা চিন্তা করছে না। তারা চিন্তা করছে যে কোন জিনিসটা প্র্যাকটিক্যাল, কোন জিনিসটা দিয়ে দেশটা যেভাবে তারা শাসন করেছে বা যেভাবে তারা শাসন করতে চায় সেটা করা যাবে। সুতরাং নানাজন নানা কিছু চাইবে। এখন দেশের জনগণ কি চায় সেটা এই প্রস্তাবগুলোকে গণভোটের মাধ্যমে পাশ করালে আমার মনে হয় ভালো হয়। প্রধানমন্ত্রী 2বারের বেশি হতে পারবে না। রাজনৈতিক দলগুলোর কাছে না গিয়ে গণভোটের মধ্য দিয়ে এই দলগুলোর সংস্কার প্রস্তাবগুলোতে নানা জনের নানা মত এগুলোকে ওভারকাম করে গণভোটের মাধ্যমে সরকারের জিনিসটা বাস্তবায়ন করা উচিত। কেননা বিএনপি একরকম মত দিবে, আওয়ামী লীগ যেহেতু নাই তারাও একরকম মত দিবে। এখন আওয়ামী লীগ যেহেতু নাই, আওয়ামী লীগের মতামত যেহেতু কোনো বিদ্যমান হয়নি, গণভোট হলে আওয়ামী লীগও ভোট দিতে পারবে। সুতরাং সেক্ষেত্রে পরিবর্তন করার সুযোগ খুব বেশি থাকবে না এবং এই জিনিসটা খুব টেকসই হবে। আপনাদের কি মতামত? আপনারা কি বলেন? আপনাদের মতামত জানাবেন। সবার কাছে অনুরোধ থাকলো আমাদের সাথে অংশী হওয়ার জন্য। আমরা আমার কথা, আপনার কথা, বাংলাদেশের কথা, আমাদের কথা বলি। ভালো থাকবেন।